প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটা কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটার নাম হলো আমি কিংবদন্তির কথা বলছি। কবিতাটি লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। তিনি এই বরিশালেরই কীর্তি সন্তান। বাবুগঞ্জ উপজেলার বাহেরচরের ক্ষুদ্রকাঠি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MA ডিগ্রি অর্জন করেন। প্রথমে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন অধ্যাপনা করেন, পরে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। 1982 থেকে 84 এই 2 বছর তিনি বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1984 সালে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি তার কবিতায় বাংলাদেশের ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেছেন। তিনি মূলত বাংলাদেশের মুক্তি সংগ্রামের কথাই তার কবিতায় তুলে ধরেছেন। আমরা এখন তার কবিতাটি নিয়ে আলোচনা করব। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল। কবি এখানে পূর্বপুরুষ বলতে আমাদের বাঙালি জাতির আদি পিতাদেরকে বুঝিয়েছেন। তিনি বলেছেন যে সেই বাঙালি পূর্বপুরুষরা তারা কৃষিজীবী ছিল, এজন্য বলেছেন পলিমাটির সৌরভ ছিল। এবং সেই কৃষিজীবী সমাজটাকে বোঝানোর জন্য তিনি বলেছেন যে তার করতলে পলিমাটির সৌরভ ছিল। আর সেই কৃষিজীবী সমাজটি যন্ত্র নির্ভর ছিল না, সেটা ছিল লাঙ্গল নির্ভর একটি কৃষিজীবী সমাজ। কঠিন শ্রমের মাধ্যমে তারা ফসল উৎপাদন করত, তারা পরিশ্রমী ছিল। এজন্যই তাদের করতলে অর্থাৎ হাতের তালুতে পলিমাটির সৌরভ ছিল। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। বিভিন্ন সময় বিদেশি শক্তি আমাদের উপর যে নির্যাতন করেছিল সেই ইতিহাস তিনি এই লাইনটির মাধ্যমে তুলে ধরেছেন। আর আঘাতটি পিঠে করা হয়েছে, অর্থাৎ সেই আগ্রাসী শক্তি, সেই বিদেশি শক্তি কাপুরুষ ছিল। তারা সম্মুখ সমরে বাঙালি জাতিকে দমিয়ে রাখার সাহস দেখায়নি। তারা আমাদেরকে পেছন দিক থেকে কাবু করার, কবজা করার চেষ্টা করেছে। আমরা যদি দেখি সিরাজউদ্দৌলা নাটক, যে ঐতিহাসিক নাটক, সেখানেও ইংরেজরা আমাদেরকে সম্মুখ সমরে না হারিয়ে মির্জাফরের সাথে আতাত করে পেছন দিক থেকে আমাদের বাঙালি স্বাধীনতার সেই প্রদীপকে, সিরাজউদ্দৌলাকে হারিয়েছিল। আজকে কবি সেই আমাদের পূর্বপুরুষদের সেই সাহসী সংগ্রামের কথা বলতে গিয়ে বলেছেন যে তার পিঠে রক্ত জবার মতো ঘটেছে। অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের সাথে সম্মুখ সমরে শত্রুরা কখনোই দাঁড়ায়নি, সবসময় পেছন দিক থেকে কৃতদাসের উপর তারা ঝাঁপিয়ে পড়েছে। এবং রক্ত জবার সাথে তুলনা করার অর্থ হলো সেই ক্ষত এখনো আমাদের শুকায়নি। আর ক্ষতের রং যেহেতু লাল, রক্ত জবাও লাল, এজন্য সেই ক্ষতকে কবি রক্ত জবার সাথে তুলনা করেছেন। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। তিনি অরণ্য এবং সাপদের কথা বলতেন। এখানে আমাদের পূর্বপুরুষরা যে সাহসী ছিল, তারা যে
দুঃসাহসিক জীবনযাপন করতেন সে কথা বোঝানো হয়েছে। তারা তাদের জীবনের তাগিদে জীবন চালনার প্রয়োজনে অরণ্য পরিপূর্ণ সেই পাহাড়কে তারা তাদের চারণভূমি বানিয়েছিলেন। তারা হিংস্র জন্তুতে পরিপূর্ণ অরণ্য বা জঙ্গলে প্রতিকূল পরিবেশের মধ্যে যুদ্ধ করে বেঁচেছিলেন। তারা এই প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিভিন্ন হিংস্র জন্তুর দ্বারা আক্রান্ত হয়েছিলেন। আর সে কথাই কবি এখানে তুলে ধরেছেন যে অরণ্য সাপদের কথা বলতেন। সাপদ হলো কুকুরের পায়ের ন্যায় পা বিশিষ্ট এক ধরনের হিংস্র মাংসাশী প্রাণী। এই প্রাণীটির উল্লেখের মাধ্যমে তারা যে কি কঠিন জীবনযাপন করতেন সেটা বোঝাতে চেয়েছেন। এখানে সাপদ হলো শত্রু সেনা আর অরণ্য হলো ভীতিকর পরিবেশ, অর্থাৎ তারা ভীতিকর পরিবেশের ভিতরে শত্রুর বিরুদ্ধে লড়াই করে বেঁচেছিলেন। পতিত জমি আবাদের কথা বলতেন, অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা অলস ছিলেন না, তারা পরিশ্রমী ছিলেন। যে জমিটা খিল ভূমি হিসেবে পড়ে রয়েছে, যেখান থেকে ফসল পাওয়ার কোনো আশাই নেই, এমন জমিটাকেও তারা কর্ষণ করে ফসল উৎপাদনের উপযোগী করে তুলতেন তাদের পরিশ্রমের দ্বারা। সে কথা কবি বলতে চেয়েছেন। তিনি কবি ও কবিতার কথা বলতেন। এখানে কবি হলো আমাদের পূর্বপুরুষদের মধ্যে যারা সৃষ্টিশীল ছিলেন, সেই সৃষ্টিশীল মানুষগুলো, আর তাদের অবদান, তাদের কৃতকর্মের ফলটা হলো কবিতা। অর্থাৎ তিনি আমাদের পূর্বপুরুষরা ছিলেন কবি, আর তাদের যে অবদান, তাদের যে দেশের জন্য, জাতির জন্য যে ত্যাগ, সেটা হলো কবিতা। আর তাদের সেই ইতিহাসই যেন আজকের কবিতা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। কবিতাকে কবি সত্যের সাথে তুলনা করেছেন, অর্থাৎ যে সত্য অনিবার্য, যে সত্যকে ছাড়া আমরা কোনোদিনই মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, যে সত্যকে না বললেই নয়, মিথ্যার বিরুদ্ধে যে সত্যকে আমাদের তুলে ধরতেই হবে, এমন সত্যকে কবি বলেছেন কবিতা। কারণ কবিতা সত্য এবং সুন্দরের কথা বলে। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। আমরা জানি কৃষকের নিবিড় পরিশ্রম এবং তার কায়িক শ্রম এবং কঠিন সাধনার ফল হলো শস্য। কবি এখানে সেই শস্যকে কবিতার সাথে অভেদ কল্পনা করেছেন, কারণ এই শস্য উৎপাদনের পেছনে রয়েছে তার মেহনত, তার সাধনা, তার একান্ত নিবিড় মনোযোগ। এজন্য তিনি কবিতার সাথে শস্যকে অভেদ কল্পনা করে বলেছেন যে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না, এই লাইনটি এখানে বারবার আসবে। তাহলে কবিতা শুনতে জানে না মানে কি? যে সংগ্রাম করতে জানে না, যে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে জানে না, যে মুক্তির জন্য ঝাঁপিয়ে পড়তে পারে না। এক একটা লাইনে 9 বার উচ্চারিত হয়েছে যে কবিতা শুনতে জানে না, আর এই 9 বার কবি এক একটা প্রসঙ্গকে এই লাইনটির মাধ্যমে নিয়ে এসেছেন। এজন্য এখানে দেখা যাচ্ছে তিনি বলেছেন যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, অর্থাৎ যে সত্যকে হৃদয়ে ধারণ করতে জানে না। আগেই বলা হয়েছে জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, সত্য শব্দ কবিতা। অর্থাৎ যে সত্যকে তার হৃদয় ধারণ করতে পারবে না সে ঝড়ের আর্তনাদ শুনবে।
অর্থাৎ তার মনে শান্তি থাকবে না, সে অশান্তির মধ্যে জীবনযাপন করবে। আর মুক্তি প্রত্যাশী মানুষের আন্দোলনের ডাক তার কাছে ঝড়ের আর্তনাদের মতো মনে হবে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। দিগন্তকে কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু ছুঁতে পারি না। আমরা দিগন্তকে কোনোদিনই ছুঁইতে পারবো না। এখানে আমাদের সুন্দর বাংলাদেশের দিগন্ত জোড়া সৌন্দর্যকে কবি বোঝাতে চেয়েছেন, যে বাংলাদেশের এই সৌন্দর্যকে ভালোবাসতে পারবে না, যে স্বাধীনতার স্বপ্নকে হৃদয় লালন করতে পারবে না, সে তার উৎস এবং ভূমি থেকে বঞ্চিত হবে, সে স্বাধীনতার স্বাদ থেকে বঞ্চিত থাকবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। অর্থাৎ যে মুক্তিযুদ্ধের চেতনাকে, যে স্বাধীনতার চেতনাকে তার অন্তরে ধারণ করতে পারবে না, সে অন্যের গোলাম থেকে যাবে। সে স্বাধীনতার স্বাদ কোনোদিনই ভোগ করতে পারবে না। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। যে সত্যকে আমরা না বলে পারি না, মিথ্যার বিরুদ্ধে যে সত্যকে আমাদেরকে বলতেই হয়, কবি সেই সত্যের কথাই এই কবিতায় বলেছেন। কবি বলেছেন, আমি যে সত্য কথাগুলি আমার কবিতায় বলেছি, আমরা যারা স্বপ্ন দেখি, সেই সত্যের আলোয় যদি আমাদের জীবনকে আমরা গড়ে তুলতে পারি, আমাদের সেই স্বপ্ন বাস্তবে রূপ নেবে। স্বপ্নকে ছুঁইতে হলে, আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে আমাদেরকে সত্যের অনুসরণ করতে হবে। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। এখানে আগুনের উত্তাপে পরিশুদ্ধ হয়ে একটি মুক্ত জীবনের প্রত্যাশা করা হয়েছে। এখানে আগুন হলো পরিশুদ্ধতার প্রতীক, জানালা হলো মুক্ত জীবনের প্রতীক। আসলে বদ্ধ জীবন থেকে মুক্ত জীবনের কথা তিনি এখানে বলতে চেয়েছেন। উনুনের আগুন, আমরা জানি জানালা কোনোদিন চুলোর আগুনে আলোকিত হয় না, সূর্যের আলোয় আলোকিত হয়। তাহলে উনুনের আগুনটা তিনি এখানে কিনে নিয়ে আসলেন রূপক অর্থে। অর্থাৎ উনুনের আগুন হলো একটা বদ্ধ জীবন, আর সেই উনুনের আগুনই যখন আমরা জানালাকে আলোকিত হতে দেখি, তখন আমরা বুঝতে পারি যে আমাদের মুক্তি অনিবার্য। অর্থাৎ উনুনের আগুনই যখন জানালা আলোকিত হচ্ছে, তাহলে আমাদের হৃদয়ে মুক্তির প্রত্যাশা রয়েছে। আমরা সেই আগুনের উত্তাপে পরিশুদ্ধ হয়ে মুক্তি লাভ করব, এটা নিঃসন্দেহ। আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন, প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। এখানে প্রবাহমান নদী অর্থাৎ নদীর ঢেউকে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। মানুষ কিন্তু আশায় বেঁচে থাকে। একটি প্রবাদ আছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। অর্থাৎ মানুষ আশায় বেঁচে থাকে। যখন আমরা চরম বিপদের মুখে পতিত হই, তখন আমরা যদি হাল ছেড়ে না দেই, তাহলে আমরা বেঁচে থাকতে পারবো। অর্থাৎ আশা আমাদেরকে অবশ্যই বাঁচিয়ে রাখবে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। এখানে নদীতে ভাসতে পারা, মাছের সঙ্গে খেলা করতে পারা আসলে মুক্ত জীবনের অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ যে মুক্ত এবং স্বাধীন, তাই সে আসলে মাছের সঙ্গে খেলা করতে পারা, নদীতে সাঁতরাতে পারা, মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারা, এই আনন্দগুলো উপভোগ করতে পারে। সে অসম্ভবকে সম্ভব করতে পারে, সফলতাকে হাতে নিয়ে খেলা করতে পারে। মাছের সঙ্গে খেলা করতে পারা দিয়ে এটাও বুঝিয়েছেন। আর আমরা জানি শিশুরা মায়ের কোলে শুয়ে গল্প শোনে,
এই যে একটা অনাবিল আনন্দ, এই আনন্দটা তার মধ্যেই দেখা যাবে যে মুক্ত এবং স্বাধীন। আমাদের পূর্বপুরুষরা এমনই ছিলেন, তারা এজন্য আমাদেরকে এই স্বাধীন বাংলাদেশকে উপহার দিতে পেরেছিলেন। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। কবি পূর্বপুরুষদের সেই ইতিহাস এবং ঐতিহ্যকে লোকপরস্পরায় জানতে পেরেছেন, এজন্য এখানে আবার কিংবদন্তি শব্দটি ব্যবহার করেছেন। এবং তিনি এই কিংবদন্তি বা লোকশ্রুতির মাধ্যমে কাদের কথা শুনতে পেরেছেন, জানতে পেরেছেন? পূর্বপুরুষদের। সে কথাই তিনি আবার বলে কবিতার বক্তব্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি বিচলিত চিহ্নের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। বিচলিত চিহ্ন হল আপন জনের উৎকণ্ঠা। আমাদের মুক্তিযুদ্ধের সময়, বিভিন্ন সংগ্রামের সময় যখন আপনজন আমাদেরকে ছেড়ে যুদ্ধে চলে গিয়েছিল, তখন ভালোবাসা এবং ভয় দুটোই আমাদেরকে আঁকড়ে ধরেছিল। এই যে ভালোবাসা এবং ভয় দুটো যখন আমাদের হৃদয় আমরা অনুভব করেছি, তখন আপনজনের বিপদের আশঙ্কা করেছি। তার বিপদের আশঙ্কাটাকেই কবি বলেছেন আপনজনের উৎকণ্ঠা। আর এই আপনজনদেরকে আমাদের ছেড়ে দিতে হয়েছে দেশের জন্য, দেশকে ভালোবাসার জন্য। এজন্য কবি বলছেন যে আমি আমার ভালোবাসার কথা বলছি। এখানে দেখতে পাচ্ছি আমি আমার ভালোবাসার কথা বলছি, বিচলিত চিহ্নের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। গর্ভবতী বোনের মৃত্যুর দ্বারা সম্ভাবনার বিনষ্টিকে বোঝানো হয়েছে। বিদেশি বেনিয়া গোষ্ঠী আমাদেরকে হত্যা করেছে, আমাদের গর্ভবতী বোনকেও হত্যা করেছে। অর্থাৎ ভবিষ্যতে যেন কেউ মুক্তির কথা বলতে না পারে, অর্থাৎ ভবিষ্যতের সম্ভাবনাকেও তারা ধ্বংস করে দিয়েছে। এজন্য কবি বলছেন আমি বিচলিত চিহ্নের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ সে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়। এখানে মা বলতে গর্ভধারিণী মাকেও বোঝানো হয়েছে, আবার দেশ মাতাকেও বোঝানো হয়েছে। যদি দেশ মাতাকে আমরা ভালোবাসি, তাহলে রক্ত মাংসের মায়ের সেই নারীর বন্ধন ছিন্ন করে দেশ মাকে উদ্ধার করার জন্য আমাদেরকে যুদ্ধে যেতে হবে। আর আমি যদি রক্ত মাংসের মায়ের ভালোবাসায় আবদ্ধ থাকি, পরিবার পরিজনের ভালোবাসায় ধরে বসে থাকি, দেশকে মুক্ত করার জন্য যুদ্ধে যেতে না পারি, তাহলে দেশ পরাধীন থাকবে, অর্থাৎ মা মরে যাবে, দেশ মাতার মৃত্যু হবে রূপক অর্থে। আর একটা অর্থ হলো, মা যদি সন্তানকে ভালোবাসে, সেই ভালোবাসার সন্তানকে যদি সে যুদ্ধে যেতে দেয়, তাহলে তার আত্মিক মৃত্যু হবে। তার ভেতরে একটি বেদনা থাকে সন্তানকে ছেড়ে দেওয়ার, আর সেই সন্তানই যখন আর ফিরে না আসে, তখন সেই বেদনাটি প্রবল হয় এবং তার ভালোবাসার সেই সন্তানকে সে হারায় এবং তার আত্মিক একটি মৃত্যু ঘটে, এটাকে বোঝানো হয়েছে। এই দুইটা অর্থ এখানে আমরা করতে পারি। একটা হলো রক্ত মাংসের মায়ের বন্ধন নারীর বন্ধনকে ছিন্ন করে দেশকে উদ্ধার করতে না গেলে, অর্থাৎ পরিবার পরিজনদের ভালোবাসায় আবদ্ধ থাকলে তখন দেশের স্বাধীনতা আসে না, অর্থাৎ দেশমাতার মৃত্যু ঘটে। আর একটা হলো যুদ্ধে গেলে রক্ত মাংসের মায়ের যে একটি কষ্ট, সেই কষ্টটা আরও বেড়ে যায় কখন, যখন সন্তান আর ফিরে আসে না।
এই রক্তমাংসের মায়ের মৃত্যুকেও এটা দিয়ে কবি বোঝাতে চেয়েছে। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। যুদ্ধ আসে ভালোবেসে, অর্থাৎ আমি যদি আমার পরিবার পরিজনকে ভালোবাসতে পারি, দেশকে ভালোবাসতে পারি, তাহলে দেশকে মুক্ত করার জন্য, আমার সেই পরিবার পরিজনদেরকে শত্রুদের হাত থেকে মুক্ত করার জন্য আমি যুদ্ধে যাব। অর্থাৎ দেশের প্রতি ভালোবাসা আমাকে যুদ্ধে নেবে, আর পরিবার পরিজনদেরকে যে আমি ভালোবাসি তাদেরকে মুক্ত করার জন্য আমি যুদ্ধে যাব। এর জন্য বলেছেন যে যুদ্ধ আসে ভালোবেসে। কাকে ভালোবাসে? দেশকে ভালোবেসে, পরিবার পরিজন আত্মীয় স্বজনদের আপনজনদেরকে ভালোবেসে যুদ্ধে আসে। কারণ তাদেরকে ভালোবাসলে তাদেরকে মুক্ত করার জন্য আমাকে যুদ্ধে যেতে হবে, দেশকে ভালোবাসলে দেশকে মুক্ত করার জন্য আমাকে যুদ্ধে যেতে হবে। আমি আমার ভাইয়ের কথা বলছি, অর্থাৎ এই দেশকে শত্রুমুক্ত করার জন্য যারা যুদ্ধে যায়, কবি তাদেরকে ভাই বলে সম্বোধন করেছেন। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। কবিতা না শোনা মানুষগুলো আত্মকেন্দ্রিক হয়, নিজের প্রতি ভালোবাসা তার প্রবল হয়, সংকীর্ণ মনা হয়। এজন্য বলছেন যে আত্মকেন্দ্রিক সংকীর্ণ মনা, যে উদার নয়, সে আসলে নিজকে নিয়েই ব্যস্ত থাকবে। সে সন্তানদেরকে বাঁচানোর জন্য, মুক্তিকামী সেনাদের বাঁচানোর জন্য, পরবর্তী প্রজন্মকে সুরক্ষার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারে না। যে কবিতা শুনতে জানে না, যে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। অর্থাৎ কবিতা না শোনা মানুষগুলো দেশকে ভালোবাসতে পারে না, দেশের মুক্তির জন্য তারা যুদ্ধেও যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। এখানে কবি বোঝাতে চেয়েছেন সূর্য হলো সকল শক্তির উৎস, আর আমরা যদি সর্বশক্তিতে বলীয়ান হই, কোনো মানুষ যদি সর্বশক্তিতে তেজস্বী হয়, শক্তিমান হয়, মুক্তি তখন অনিবার্য। আর আমাদের পূর্বপুরুষরা এরকম সর্বশক্তি ধারণ করতে পেরেছিলেন বলেই আমাদেরকে স্বাধীন ভূখণ্ড উপহার দিতে পেরেছিলেন। এখানে সর্বশক্তিকে নিজের অন্তরে ধারণ করা অর্থে সূর্যকে ধারণ করাকে বোঝানো হয়েছে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। কবি আমাদের অনার্য কৃষিজীবী পূর্বপুরুষদের কথা এখানে বোঝাতে চেয়েছেন। তারা ভূমিজীবী কৃতদাস ছিলেন, তারা লড়াই করে জীবন ধারণ করতেন। সেজন্য আবার বলেছেন আমি আমার পূর্বপুরুষদের কথা বলছি, তার পিঠে রক্ত জমার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, যে মৎস্য পালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করবে, যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। এই কয়টা লাইনের মধ্যে পরিশ্রমের মহিমা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি পরিশ্রম করে কৃষিকাজ করবে, ভালো ফসল তাকে সমৃদ্ধ করবে, তাকে ক্ষুধা থেকে মুক্তি দেবে। যে মৎস্য পালন করবে, নদী তাকে পুরস্কৃত করবে। যে গাভীর পরিচর্যা করবে, জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। আমরা জানি আমাদের এই কৃষিজীবী সমাজে গাভী বা গরু একটি প্রধান উপাদান ছিল, এবং এই গাভী আমাদের হিন্দু ভাইদের গোমাতা বা মা হিসেবে তারা দেখে থাকেন। যদি আমরা এই গাভীর পরিচর্যা করি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম
এই গোমাতার আশীর্বাদে ধন্য হবে। পরবর্তী প্রজন্ম এই প্রাণের পরিচর্যা করলে, অর্থাৎ এখানে প্রাণের পরিচর্যাকেও বোঝানো হয়েছে গাভীর উল্লেখের মাধ্যমে, আমাদের বাংলাদেশ সমৃদ্ধ হবে এবং যুগের পর যুগ আমরা সমৃদ্ধ সুজলা সুফলা একটি বাংলাদেশ পাব। যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। এখানে আসলে সৃষ্টির উন্মাদনাকে বোঝানো হয়েছে। আগুনের তাপে শক্ত লৌহকে গলিয়ে তারপর বিভিন্ন অস্ত্র তৈরি করা হয়। অর্থাৎ যে সৃষ্টিশীল হবে, যে কিছু করতে চাবে সেই সৃষ্টিশীল মানুষগুলো সবসময় সুরক্ষিত থাকবে। ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে মানে সে সব দিক থেকে সুরক্ষিত থাকবে। অর্থনৈতিকভাবে সুরক্ষিত থাকবে সৃষ্টিশীল মানুষ, সৃষ্টির উন্মাদনা তার মধ্যে থাকবে, সে বিদেশি শক্তি থেকে সুরক্ষিত থাকবে, সে সকল প্রকার আতঙ্ক থেকে মুক্ত থাকবে। এজন্য বলা হয়েছে এই সৃষ্টির উন্মাদনা যার ভিতরে থাকবে, যে জাতির মধ্যে থাকবে, সে সব সময় সুরক্ষিত থাকবে। দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি, যুদ্ধের জন্য শারীরিক সামর্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। শারীরিক সামর্থ্য না থাকলে আমরা কিন্তু শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারি না। এজন্য বাংলাদেশের বলিষ্ঠ সন্তানদেরকে, এই প্রজন্মের বলিষ্ঠ সন্তানদেরকে তিনি সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানিয়েছেন। আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। কবি এখানে আসলে কবিতা এবং মুক্তিকে একত্রে তুলে ধরে তিনি এখানে নিয়ে এসেছেন আমাদের মায়ের কথা, আমাদের বোনের মৃত্যুর কথা, আমাদের ভাইয়ের যুদ্ধে যাওয়ার কথা, আমাদের দেশের মানুষের শেকড় সন্ধানী ঐতিহ্য ধারণকারী মানুষের মুক্তির কথা বলেছেন। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। কবিতা আসলে সুরেলা, নান্দনিক, এবং কবি এজন্য মুক্তি প্রত্যাশী সুপুরুষদের মুক্তির আহ্বানকে, মুক্তির ডাককে কবিতা হিসেবে আমাদের সামনে তুলে ধরেছে। সুপুরুষ সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। আমি পরের লাইনটার অনুবাদ আগে করে বলেছিলাম। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কি? শিশুর বুকে যে অস্ত্রের আঘাতটি লাগে, এটাকে কবিতা বলতে রাজি নন। যে বিপ্লব, যে সংগ্রাম অনিবার্য না করলেই নয়, যেমন মুক্তিযুদ্ধ আমাদের জন্য অনিবার্য ছিল। অসুর বিনাশী অস্ত্র, বন্ধন থেকে, শোষণ থেকে, অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য যে যুদ্ধ অনিবার্য, সেই যুদ্ধকে, সেই সশস্ত্র সংগ্রামকে কবিতা বলেছেন। কারণ কবিতা মুক্তির কথা বলে, সংগ্রামের কথা বলে, শোষণ মুক্তির কথা। সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, অর্থাৎ কবিতা হলো নান্দনিক, সুরেলা। এজন্য শক্তিমান পুরুষের মুক্তির ডাক বা ধ্বনিকে কবিতা বলেছেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। মুক্তি এবং কবিতাকে কবি এখানে এক করে রেখেছেন। অর্থাৎ কবিতা স্বাধীনতার কথা বলে, মুক্তির কথা বলে। এজন্য তিনি বলেছেন জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা।
রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা, অর্থাৎ প্রতিরোধ করতে গেলে শত্রুর দ্বারা আমরা আক্রান্ত হব। এই আক্রান্ত হওয়ার ভয় যদি আমরা ঘরে থাকি, আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে আমরা পরাধীন থাকি। অতএব আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে, আর সেই ত্যাগ স্বীকার করতে হলে আমাদেরকে আহত হতে হবে, আমাদেরকে সেই রক্ত জবার মতো ক্ষত নিয়েই এগিয়ে যেতে হবে। এজন্য বলেছেন, আমরা এমন প্রতিরোধ গড়ে তুলতে চাই যে প্রতিরোধে শত্রুরা পিছিয়ে যাবে, আর এরকম প্রতিরোধে হলো কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? কবি এখানে আমাদের কাছে একটি প্রশ্ন রেখেছেন। আমাদের পূর্বপুরুষরা শোষণ বঞ্চনাকে স্বীকার করে নিয়ে যে মুক্ত বাতাস এবং স্বাধীনতা আমাদের উপহার দিয়ে গেছেন, আমরা কি কবিতার তেজদীপ্ত হয়ে, সত্যের আলোয় আলোকিত হয়ে আমাদের সেই স্বাধীন বাতাস এবং স্বাধীন দেশকে সমৃদ্ধি এবং উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব? আমরা কি আমাদের সেই অবদানের কথা পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাস হিসেবে রেখে যেতে পারব? একথা বলেই তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন বা আমাদের কাছে আশা রেখে গেছেন। আজকে এখানেই ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।